গুড মর্নিং, বন্দে মাতরম। শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে অসংখ্য অভিনন্দন এবং ধন্যবাদ। ওনারা SLST-2 2025কে নিয়োগ প্রক্রিয়াটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা জানি যে 2025-এর যে SLST নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছতার সাথে অত্যন্ত সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছিল, কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়ার একেবারে শেষের দিকটা 11-12-এর কিছু সাবজেক্টসের কাউন্সিলিং হয়েছিল, কিছু সাবজেক্টসের হয়নি, এবং 9-10-এর ইন্টারভিউ প্রক্রিয়া এখনো বাকি আছে। সেটা কিছুদিনের জন্য স্তব্ধ হয়েছিল, কিন্তু শিক্ষামন্ত্রীর সদর্থক এবং অত্যন্ত ইতিবাচক মনোভাবের কারণে, সদর্থক ভূমিকার কারণে সেই নিয়োগ প্রক্রিয়া আবার নতুন করে শুরু হয়েছে। গতকাল আমরা একটা নোটিফিকেশন পেয়েছি বাকি সাবজেক্টসগুলোর কাউন্সিলিংয়ের জন্য, এবং ভেরিফিকেশনের নোটিফিকেশন আর কিছুদিন আগেই হয়েছে। তো সেই জন্য মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে অশেষ ধন্যবাদ এবং তাদেরকে আমি শ্রদ্ধা জানাই। কিন্তু আজকের এই ভিডিও থাকছে তাদের জন্য যারা ভ্রান্ত ধারণা নিয়ে ঘুরছে, যারা নিজেদের ভ্রান্তির কারণে সমাজের বাকি মানুষদেরকে ইনফ্লুয়েন্স করছে, ভুল ছড়াচ্ছে, যেগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই, কোনো সত্যতা নেই। আমি অলরেডি আমার বেশ কিছু বন্ধু এবং আমার ফলোয়ার্সের কাছ থেকে জানতে পেরেছি যে আমাদের 2025 SLST নিয়োগ নিয়ে অনেক রকমের কুৎসা, অনেক রকমের অপপ্রচার, অনেক রকমের মিথ্যা ভাবনা, অনেক রকমের রটনা, যেটার কোনো বাস্তব ভিত্তি নেই, যেটার কোনো ডকুমেন্টস নেই, কোনো প্রমাণ নেই, সেরকম কিছু রটনা বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এবং কয়েকজন খুব মাননীয় ব্যক্তিবর্গ, যাদের কাছে একদমই আশা করা যায় না, যাদেরকে দেখে আমরা শিখি, যাদেরকে দেখে আমরা অনুপ্রাণিত হই, তারাও কিন্তু কিছু এমন কথা বলছেন যেগুলো একেবারেই গ্রহণযোগ্য নয়। তাই আজকে কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, কিন্তু তাদের ভাবনার বিরুদ্ধে, তাদের মতামতের বিরুদ্ধে আমার দ্ব্যর্থহীন প্রতিবাদ থাকবে এই ভিডিওতে। আমি একটা একটা করে পয়েন্ট বলবো, এবং সেই পয়েন্টসের বিপরীতে আমার ভাবনা আমি উপযুক্ত তথ্য প্রমাণ সহকারে পেশ করব আপনাদের দরবারে। তারপর উপযুক্ত নির্ণয় নেবেন আপনারা সমস্ত কিছু বিচার করে। SLST-2 স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া, এবং তার জন্য আজকের সোচ্চার হওয়ার পালা। প্রথম অভিযোগ ছিল কি, আজকে আমি লোকমুখে শুনেছি, আমি জানি না সেটা কতটা ঠিক কতটা বেঠিক, যে আজকে নাকি একটা কিছু কয়েকজন মানুষ নাকি মন্ত্রীর দরবারে যাচ্ছেন কিছু বিশেষ, আজকে 5 তারিখ, কিছু বিশেষ আর্জি নিয়ে, এবং সেই আর্জি নিয়ে আরও বিশেষ কিছু কথা আমি লোকমুখেই, আমার বন্ধু বান্ধবের মুখে আমি শুনে থেকেছি যে বাজারে নাকি অনেকে অনেক রকম কথা বলছেন। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে যারাই যে কথাই বলুন না কেন, অত্যন্ত দায়িত্ব নিয়ে কিন্তু কথাগুলো বলা উচিত। একদম ভ্রান্তি ছড়ানো কিন্তু ঠিক নয়। গুজবে কান দেওয়াও যেমন অনুচিত, গুজব ছড়ানোও সেরকম অপরাধ। যাই হোক, আমাদের এগেনস্টে প্রথম যে আমাদের পয়েন্ট রয়েছে, বা প্রথম যে অভিযোগ রয়েছে আমাদের এগেনস্টে, অ্যালিগেশন রয়েছে, সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট নাকি নতুন কোনো পরীক্ষা নিয়ে বসাতে চায়নি সেই সমস্ত 2016-র যেসব যোগ্য প্রার্থী তাদের, বা যারা নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড তাদের, এদের সাথে নাকি সুপ্রিম কোর্ট তাদেরকে নতুন কোনো পরীক্ষায় বসাতে চায়নি। যে সুপ্রিম কোর্ট কিন্তু কোনো মত, মানে কোনো সময় নতুন করে পরীক্ষা নিয়ে কিন্তু বলেছে বলে অন্তত তাদের মনে হচ্ছে না। তার জন্য আমি আপনাদের সামনে দুটো ডকুমেন্টস প্রথমেই প্রকাশ করব। সেটা হচ্ছে, এটা সুপ্রিম কোর্টের মূল রায়, সুপ্রিম কোর্টের যে মেন ভার্ডিক্ট, যেটাতে 26,000-এর চাকরি বাতিল করা হয়েছিল, সেখানে সঞ্জয় কুমার এবং সঞ্জীব খানের বেঞ্চ কি বলছে দেখুন। দ্য ডিসেবলড ক্যান্ডিডেটস মেনশনড ইন দ্য প্রিভিয়াস প্যারাগ্রাফ উইল বি অ্যালাউড টু পার্টিসিপেট ইন দ্য ফ্রেশ সিলেকশন প্রসেস। সুপ্রিম কোর্ট একটা ফ্রেশ সিলেকশন প্রসেসের কথা বলছেন, যেখানে বলছেন যে সেই 2016-র ক্যান্ডিডেটস যারা যোগ্য প্রার্থী অথচ হতভাগ্য, তাদেরকে এজ রিল্যাক্সেশন দিয়ে পরীক্ষায় বসার কথা। ইফ রিকোয়ার্ড উইথ এজ রিল্যাক্সেশন অ্যান্ড আদার কনসেশনস। ফার্স্টে ডিসেবলড ক্যান্ডিডেটসের কথা বললো, এবং তারপরে কি বলছে, সিমিলারলি পয়েন্ট টু বি নোটেড আদার ক্যান্ডিডেটস হু আর নট স্পেসিফিক্যালি টেন্টেড, অর্থাৎ যাদেরকে একদমই টেন্টেড বলা যাচ্ছে না, যাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, তাদের উইল অলসো বি এলিজিবল টু পার্টিসিপেট। তারা সেই ফ্রেশ সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করার জন্য এলিজিবল থাকবেন উইথ অ্যাপ্রোপ্রিয়েট এজ রিল্যাক্সেশন। তাদেরকে এজ রিল্যাক্সেশনটাও সুপ্রিম কোর্ট দেওয়ার কথা বলেছেন। ইন আওয়ার ওপিনিয়ন, আমাদের মতে, অর্থাৎ বিচারপতিদের মতে, such a direction would be fair and just, as it would allow these candidates to take part in the fresh selection process.
আমার মনে হচ্ছে যে এটা তাদের জন্য একদম জাস্ট, এটা তাদের জন্য জাস্টিস করা হবে, ন্যায় বিচার দেওয়া হবে যদি তাদেরকে এটাতে অ্যালাউ করা হয়। কখন এই কথাটা বলা হয়? যখন বাকি সবাই পরীক্ষার্থী বসছে, তাতে কয়েকজনকে অ্যালাউ করা হয়। তার মানে এই পয়েন্টের মধ্যেই দুটো পয়েন্টস। একটা হচ্ছে দিস এক্সাম ইজ নট অনলি ফর 2016 ক্যান্ডিডেটস, ইন সার্ভিস ক্যান্ডিডেটস, আর না এটা শুধুমাত্র ফ্রেশারদের। অর্থাৎ এটা একটা ফ্রেশ সিলেকশন প্রসেস। যারই এলিজিবিলিটি থাকবে, যারই শিক্ষাগত যোগ্যতা থাকবে, তিনি এই পরীক্ষাটাতে বুঝতে পারেন। এবং এই পরীক্ষাটাতে সেই সমস্ত নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড ক্যান্ডিডেটসদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হবে। ওকে, পরিষ্কারভাবে লেখা আছে, অ্যাজ ইট উড অ্যালাউ দিস ক্যান্ডিডেটস, অ্যালাউ করা হচ্ছে তাদেরকে এটাতে বসার জন্য, হুইচ শুড নাও বি ইনিশিয়েটেড টু ফিল দ্য ভ্যাকেন্সিস। এবারে সিলেকশন প্রসেসের কথা কি বলছে, যে এই সিলেকশন প্রসেসটা নিশ্চয়ই শুরু হওয়া উচিত। এটা হলো আমার মেন যে জাজমেন্টটা, সেটা। অর্থাৎ ওখানে সিলেকশন প্রসেসের কথা বললো। সিলেকশন প্রসেসে সেই সমস্ত হতভাগ্য যোগ্য শিক্ষক যারা চাকরি খুঁজেছিলেন তাদেরকে পরীক্ষায় বসার কথা বললো। এরপর সেকেন্ড আসছে, তার কিছুদিন পরেই একটা MA ফাইল করা হয়েছিল। সেই MA ফাইলে সুপ্রিম কোর্টই আবার পুনরায় নির্দেশ দিচ্ছেন। এই যে এটা আমি দেখাবো MA ফাইলের কপিটা। সেখানে কি বলছে দেখুন, অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ফর ফ্রেশ রিক্রুটমেন্ট টু দ্য অ্যাফোরসেড পোস্ট শ্যাল বি পাবলিশড বিফোর 31/5/2025। অর্থাৎ 31/5/2025 আগে একটা ফ্রেশ রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করা হবে। The state government, the applicant, West Bengal Board of Secondary Education and the West Bengal Central School Service Commission shall file their respective affidavits by 31/5/2025। অর্থাৎ তারা সেটা এফিডেভিট করে সুপ্রিম কোর্টকে জানাবে। অর্থাৎ এটা প্রমাণিত হলো যে সুপ্রিম কোর্ট শুধু নির্দেশই দেয়নি, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে, সুপ্রিম কোর্টের সুপারভিশনে এই SLST 2 বা SLST 2025 প্রক্রিয়াটা হচ্ছে, যাতে ফ্রেশাররা এবং 2016 চাকরি হারানো যোগ্য প্রার্থীরা তারা পার্টিসিপেট করেছে। অর্থাৎ এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, এটা সম্পূর্ণ একটা ভুল তথ্য, একটা বাজে তথ্য, একটা মিথ্যে তথ্য ছিল এটা বলা যে সুপ্রিম কোর্ট কিন্তু নতুন পরীক্ষা নিয়ে করার কথা বলে মনে হচ্ছে না। এটা কিন্তু অ্যাকসেপ্টেবল নয়, আমি খণ্ডন করলাম। বেশ, দ্বিতীয় পয়েন্ট, ফ্রেশ সিলেকশন প্রসেস আর ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস, অ্যাফোরসেড ভ্যাকেন্সি, এগুলো নিয়ে আমি আরেকটা ডিটেলসে পরে ভিডিও বানাবো। এখানেও সমস্ত কিন্তু সুপ্রিম কোর্টের রায় আছে। ওকে, বেশ। এবং 2 নম্বর পয়েন্ট যেটা আমার একদমই অ্যাকসেপ্টেবল মনে হয়নি, যেটাতে আমার বিরোধ আছে, সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট নাকি বলেছিল যে কোনো রকম টেন্টেড ক্যান্ডিডেটদেরকে বসানো যাবে না, কিন্তু যদি বসায় তাহলে পুরো প্রক্রিয়া বাতিল হবে। একদমই তাই। সুপ্রিম কোর্ট কোনো টেন্টেড বসে গেলে পরীক্ষায় বাতিল হবে এই কথাটা আমার জানা নেই। যদি যিনি বলছেন বা যার জানা থাকে, তিনি যদি কোনো সুপ্রিম কোর্টের কোনো ভার্ডিক্টে লেখা থাকে সেটা আমাকে বলবেন। এই সংক্রান্ত সুপ্রিম কোর্ট কি বলেছে, অ্যাজ পার মাই নলেজ, এখানে সুপ্রিম কোর্ট বলেছে যে other candidates who are not specifically tainted will also be eligible to participate। অর্থাৎ যারা টেন্টেড নয় তারা পার্টিসিপেট করতে পারে, কিন্তু টেন্টেডরা পার্টিসিপেট করবে না। ফাইন। অর্থাৎ টেন্টেডদেরকে কোনোভাবেই পরীক্ষায় বসতে দেওয়া হবে না, এটাতে 100% সহমত। কিন্তু ধরুন আপনি এরপর কি হলো, এরপর ধরুন আপনাকে আমি SSCর একটা নোটিফিকেশন দেখাবো। এটা হচ্ছে SSCর নোটিফিকেশন। পরবর্তীকালে সমস্ত ডকুমেন্টসগুলো আমি দিয়ে দেবো। এখানে দেখা যাচ্ছে যে একজনের নাম ছিল সমীর সেন, তার বাবার নাম ছিল লেট কালীপদ সেন। তিনি পরবর্তীকালে যখন ফর্ম ফিল আপটা করছেন তখন তার বাবার নামে লেটটা তুলে দিচ্ছেন, কেউ কেউ স্পেলিং চেঞ্জ করে দিচ্ছেন। যেমন ধরুন মোহাম্মদ মুক্তার হোসেন, যার বাবার নাম ছিল মোহাম্মদ ওয়াজিদ মণ্ডল, তিনি কি করছেন, তিনি একটু হয়তো একটু স্পেলিং চেঞ্জ করছেন বা কিছু সাহায্য নিচ্ছেন, তিনি টেন্টেড তালিকাতে ছিলেন, যাই হোক কোনোভাবে ঢুকে যাচ্ছেন। কিন্তু SSC এটা কোর্টে, SSC কমিশন কোর্টে এটা সাবমিশন দিয়েছে যে পুরো প্রক্রিয়া চলার মাঝখানে যেখানে যেখানে টেন্টেড ক্যান্ডিডেটসকে আইডেন্টিফাই করা যাবে সঙ্গে সঙ্গে তাকে ঘাড় ধরে বের করে দেওয়া হবে।
কোন রকম আপোষ করবে না এসএসসি কমিশন, এবং আমরা সেটা দেখেছি। তার প্রমাণই হচ্ছে এই ধরনের নোটিশগুলো, একদম নোটিশ দিয়ে যারা যারা টেন্টে ঢুকেছিল কোনো রকমভাবে এই প্রক্রিয়াতে নাম ভারিয়ে স্পেলিং মিস্টেক করে ঢুকে গেছিলো, তাদেরকে কিন্তু এসএসসি বাদ দিয়ে দিচ্ছে। ধরুন আবার এমনও হয়েছে যে সাবজেক্টস, কেউ হয়তো কোনো একটা সাবজেক্টসে টেন্টেড ছিল, তিনি অন্য কোনো সাবজেক্টসে ফর্ম ফিল আপ করছেন। আপনারা বলুন তো, আপনারা বিচার বুদ্ধি দিয়ে ভাবুন যে কেউ যদি নাম ভারিয়ে দেয়, এসএসসির যে এসএসসি কমিশন তার ওয়েবসাইটে সেটা কি করে ধরা পড়বে? নামটা যদি আমি চেঞ্জ করে দিই, ধরার উপায় নেই। কিন্তু যে মুহূর্তে ধরা পড়ছে তাকে কিন্তু তার ক্যান্ডিডেটস বাতিল করছে এসএসসি। তাহলে আমার বক্তব্য, যে ক্যান্ডিডেট টেন্টেড যদি বসে তাকে বাদ দেওয়াটা উচিত, না একটা ক্যান্ডিডেট কোন রকমে ফাঁক বলে ঢুকে গেছে বলে পুরো প্যানেল বাতিল করে দেওয়া দরকার, যে পুরো 35,000 জন একদম যাও মায়ের ভোগে চলে যাও, যার কারণ একজন বসে গেছে কোনো রকমে? নাকি সেই ব্যক্তিটা যে বদমাইশি করে কোনো রকমে নাম ভারিয়ে বসেছে তাকে বাদ দেওয়া উচিত? তাই এই পয়েন্টটার সাথে আমি কন্ট্রাডিক্ট করলাম। সুপ্রিম কোর্ট কখনো বলেনি, কখনো চাইনি যে একজন টেন্টেড ক্যান্ডিডেট কোনো রকমভাবে নাম ভারিয়ে কোনোভাবে ঢুকে গেলে গোটা প্যানেল সঙ্গে সঙ্গে বাতিল করে দিতে হবে। না, মানলাম না স্যার, কথাটা আপনার রইল না। নাম্বার 3, ওবিসি কেস 17% রিজার্ভেশন। বলা হচ্ছে যে 2025-এর প্যানেলের সময় 17% রিজার্ভেশন ছিল, কিন্তু এখন তো 7%। তাহলে 17% ধরে যদি রিজার্ভেশনটা চলতে থাকে তাহলে কিন্তু এটা চরম বেআইনি হবে। বেআইনি বলবার আমি আপনি কে? আমরা কে বেআইনি বলবার? বেআইনি বলবার জন্য আমাদের জাতীয়তাবাদী সরকারের লিগাল সেল আছে, তারা ভাবনা চিন্তা করছেন। তারপর কোনটা আইনি কোনটা বেআইনি সেটা বলবে মাননীয় সুপ্রিম কোর্ট, হাইকোর্ট। যদি মনে হচ্ছে যেটা আইন মেনে হচ্ছে না, আমরা আইনের দরজায় কড়া নাড়তে পারি, কারণ সবার উপরে সুপ্রিম কোর্ট, তাহার উপরে নাই। সুপ্রিম কোর্টকে আমরা মান্যতা দিই, মেনে চলি। নিজে নিজে কোনো কিছুকে বেআইনি বলে দেওয়ার বা ঘোষণা করবার আমরা কেউ নই। এখানে আমি আপনাদেরকে রাজশেখর মান্থার একটা জাস্টিস রাজশেখর মান্থার একটা আমি রায় পড়ে শোনাবো। যখন ওবিসিগুলোকে বাতিল করেছিলেন তিনি, তখন তিনি তার রায়ের মধ্যে বলেছিলেন, যখন 22শে মে 2024 এই রায়টা রাজশেখর মান্থা এবং আরেকজন বিচারপতি, খুব সম্ভবত তপব্রত বাবু, ওনারা যখন তপব্রত চক্রবর্তী, তারা যখন এটা ঘোষণা করেছিলেন, তখন তাদের রায়ের মধ্যে পরিষ্কারভাবে বলেছিলেন যে দ্য সার্ভিসেস অফ সিটিজেন্স অফ দ্য স্ট্রাক ডাউন ক্লাসেস who are already in service or have availed the benefit of reservation or have succeeded in any selection process of the state will not be affected by the order. আমার এর বাংলা ভাবানুবাদ করলে দাঁড়াচ্ছে যে যে সমস্ত বাতিল হওয়া শ্রেণীর নাগরিকরা ইতিমধ্যেই সরকারি চাকরিতে জয়েন দিয়েছেন বা সংরক্ষণের সুবিধা লাভ করেছেন কিংবা রাজ্যের যে কোনো নিয়োগ বা নির্বাচন প্রক্রিয়ায় সফল হচ্ছেন, তাদের চাকরি বা সুবিধায় এই রায়ের ফল কোনো প্রভাব করবে না। তাহলে এটার যদি সারবত্রটাকে আমরা নিই, আমার মনে হয় যে রাজ্য সরকারও সেটাকে মাথায় নিয়েই কাজ করবেন, এবং সেটা মাথায় নেওয়ার জন্যেই আমাদের রাজ্য সরকার, ওনারা এত সুন্দর কাজ করছেন, সত্যিকার ওনাদের কাজে মানে ক্রমশ মুগ্ধ হতেই হচ্ছে। ওনারা আমাদের যে ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, তাকে বলেছে যে তুমি সমস্ত ডিপার্টমেন্টস থেকে ডেটা কালেক্ট করো যে কোন পরীক্ষাটা কোন জায়গাতে আছে। তারপর তারা যেরকমভাবে সরকারকে নির্দেশ দেবে সেরকমভাবে সবাই মিলে ঠিক করে 7 না 17 সেটা করবে। আমি নিশ্চিত সেটা আইনিই হবে, বেআইনি হবে না। আমাদের যারা অভিভাবক তারা বেআইনি কিছু করবেন না, হঠাৎ করে দুম করে এটা করবেন বেআইনি, এটা বলে দেওয়াটা এই পর্যায়ে একদমই ঠিক নয়। তাতে অনেকের মনোবল ভাঙবে, একটা ক্যাওস হবে, এটা ঠিক নয়। সরকারের উপর প্রেসার ক্রিয়েট করা ঠিক নয়। সরকারকে আমাদের সমর্থন করা উচিত, সরকার যেভাবে কাজ করছে। বেশ, এই পয়েন্টটাকেও তাহলে আমি মানলাম না।